যুক্তরাষ্ট্রের মাটিতে কলম্বিয়া প্রেসিডেন্টের নজিরবিহীন প্রতিবাদ, বললেন গাজার বর্বরতার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে চান। ট্রাম্প বিরোধী বক্তব্যের জেরে ভিসা বাতিল। জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক। গাজায় লাউডস্পিকারে জোর করে শোনানো হলো নেতানিয়াহুর বক্তৃতা। কোনো কারণ ছাড়াই বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের আকস্মিক তলব মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। রহস্যজনক বৈঠক নিয়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নিউ ইয়র্কে ইসরায়েলি বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জানালেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সরাসরি লড়াইয়ে যেতে প্রস্তুত তিনি। ফিলিস্তিনকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী গঠনের প্রস্তাবও তুলে ধরেন। এরপরই বেপরোয়া আচরণের অভিযোগ তুলে গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। হাতে ফিলিস্তিনের পতাকা, গলায় ঝুলানো কেফায়া। জাতিসংঘের অধিবেশনে শান্তির পক্ষে বড় বড় বুলি কেবল নয়, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে হাজারো বিক্ষোভকারীর সাথে নিউ ইয়র্কের রাজপথে নেমে গেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মেগাফোনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ। গাজায় হামলা বন্ধের জোরালো দাবি কেবল নয়, লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানান। প্রস্তাব দেন জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের, যা যুক্তরাষ্ট্রের বহরের চেয়েও বড় হবে। এখানেই শেষ নয়, মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে মানবতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান পেত্রো। জাতিসংঘের নির্দেশনা একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিতে চাই, আর ফিলিস্তিনকে মুক্ত করতে সেটাই হবে প্রথম কাজ। আন্তর্জাতিক ন্যায় বিচারের লক্ষ্যে নিজেদের প্রশিক্ষিত সেনা পাঠাবে দেশগুলো। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চেয়েও বড় হতে হবে। নিউ ইয়র্ক থেকে আমি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিরীহ মানুষের দিকে বন্দুক তাক করবেন না। ট্রাম্পের নির্দেশ অমান্য করুন, মানবতার নির্দেশের প্রতি অনুগত হন। চলতি সপ্তাহে জাতিসংঘের মঞ্চে দেয়া ভাষণেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগান কলম্বিয়ার বামপন্থী নেতা। নিজ দেশের আলোচিত M19 গেরিলা গ্রুপের সাবেক এই সদস্য বলেন, যুক্তরাষ্ট্রকে বর্বরতায় নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলেও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন পেত্রো। ক্যাপশনে লিখেছেন, গাজার পতন হলে পতন হবে মানবতার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্টের একের পর এক এমন আচরণে চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। এবার ব্যবস্থা নিতে দেরি করেনি মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কলম্বিয়ার প্রেসিডেন্টের বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের জন্য তার মার্কিন ভিসা প্রত্যাহার করা হবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে নিউ ইয়র্কে। টাইমস স্কয়ার এবং জাতিসংঘের দপ্তরের কাছে এই বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। এ সময় গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। এর পাশাপাশি জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর ব্যর্থতার অভিযোগও আনা হয়। শুক্রবার জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে যখন ফিলিস্তিনকে ধ্বংস করার হুঁশিয়ারি দিচ্ছিলেন নেতানিয়াহু, তখন বাইরে চলছিল ইসরায়েলি আগ্রাসন বিক্ষোভ। জাতিসংঘের সদর দফতরের সামনে ভিড় করেন হাজারো মানুষ। গাজার হামলা বন্ধের দাবিতে সাধারণ মার্কিন নাগরিকরা অংশ নেন এই প্রতিবাদ সমাবেশে। এ সময় নিউ ইয়র্কের রাজপথে বের হয় বিক্ষোভ মিছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরের তীব্র সমালোচনা করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজার আগ্রাসন চালাতে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। এটা একটা গণহত্যা। একজন যুদ্ধাপরাধী এই অধিবেশনে এসেছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি চাই যুক্তরাষ্ট্র এই গণহত্যায় অর্থ সহায়তা দেয়া বন্ধ করুক। ধর্মকে হাতিয়ার বানিয়ে এই গণহত্যা বন্ধ হওয়া জরুরি। ইহুদি ধর্ম পুরুষ, মহিলা এবং শিশুদের হত্যার কথা বলে না।
বিক্ষোভে অংশ নেন অনেক ইহুদিও। হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন তারা। আমি একজন ইহুদি হয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানাতে এসেছি। ইসরায়েলের সবাই শান্তি চায়। আমরা আমাদের জনগণকে খুন, ধর্ষণ, নির্মম নির্যাতন করতে দিতে পারি না। আমরা শান্তিতে থাকতে চাই। ইসরায়েল ও নেতানিয়াহু বিরোধী সমাবেশকে ঘিরে জাতিসংঘ সদর দফতর এবং এর আশেপাশের এলাকাগুলোতে নেওয়া হয় কড়া নিরাপত্তা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেল আবিব প্রশাসন। দেশটির সীমান্তবর্তী এলাকায় বিশাল বিশাল লাউড স্পিকারে প্রচার করা হয়েছে নেতানিয়াহুর বক্তব্য। বিশ্ব নেতাদের বেশিরভাগের মুখে শান্তির বার্তা থাকলেও জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়েও ধ্বংস আর আগ্রাসন জারি রাখার ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় বন্দী ইসরায়েলিদের উদ্দেশ্যে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বন্দীদের দ্রুত বের করে নেওয়ার অঙ্গীকার করেন হাজার মাইল দূর থেকে। সাহসী হিরোদের উদ্দেশ্যে বলছি, আমরা আপনাদের ভুলে যাইনি, এক সেকেন্ডের জন্যও না। আপনাদের সকলকে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা হার মানব না। ইসরায়েলের দক্ষিণে গাজার সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকারে প্রচার করা হয় এই ভাষণ। বিশাল বিশাল স্পিকারে বাজতে থাকে নেতানিয়াহুর উদ্ধত উচ্চারণ, যা পৌঁছে যায় গাজার বিস্তীর্ণ এলাকায়। জিম্মিদের ধৈর্য ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে যেন বিধ্বস্ত গাজাবাসীর মনোবল আরও ভেঙে দেওয়ার চেষ্টাই করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শুক্রবার জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথেই গাজার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বহু বিশ্ব নেতা। চরম অপদস্থ হওয়ার পরও ভাষণ চালিয়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বহু মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। জাতিসংঘে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান, নিন্দা, সমালোচনার তোয়াক্কা না করে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। সাধারণ পরিষদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় চলে মুহুর্মুহু বিমান হামলা। শুক্রবার 24 ঘন্টায় গড়ে প্রতি 8 থেকে 9 মিনিটে একবার বিমান হামলা চালিয়েছে তেল আবিব। একদিনে উপত্যকায় নিহত হয়েছে অন্তত 60 জন। এর মধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে 30 জন। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা। অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজায় প্রায় 2 বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছে 65,000-এর বেশি মানুষ। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত এলাকায় ব্যবসা পরিচালনা করছে ইসরায়েল সংশ্লিষ্ট 1.5 শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে গেল 2 বছরই তালিকায় যুক্ত হয়েছে 68টি প্রতিষ্ঠান। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য, এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বহুজাতিক। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব শুরুর পর থেকেই অঞ্চলটিতে অবৈধভাবে বসতি, সড়ক, দেয়াল আর চেকপয়েন্ট সহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে তেল আবিব। এসবের পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরে 158টি ইসরায়েলি কোম্পানি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। 2023 সালের পর মাত্র 2 বছরের মধ্যে এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে 68টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। তবে এ তালিকার বাইরে আরও 300টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে পশ্চিম তীরের এসব কোম্পানির সাথে সম্পৃক্ততা রয়েছে এসব কোম্পানির। জাতিসংঘের মানবাধিকার দপ্তর অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা হালনাগাদ করেছে। 11টি দেশের মোট 158টি ব্যবসা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানই ইসরায়েলে নিবন্ধিত। তবে এতে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানির মতো বিভিন্ন দেশের বহুজাতিক প্রতিষ্ঠানের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
জাতিসংঘ বলছে পশ্চিম তীরে একদিকে যেমন বাড়ছে অবৈধ ইহুদি বসতি, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও। সংঘাতপূর্ণ অঞ্চলে প্রতিষ্ঠিত এসব ব্যবসা প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তাদের কার্যক্রম যাতে মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা না রাখে এই বিষয়ে তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের এ তালিকা পশ্চিম তীর থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এখনই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে আপাতত স্বীকৃতি না দিলেও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। যুদ্ধের তীব্রতা এবং উপত্যকায় হামাসের অবস্থানের কারণে এই সিদ্ধান্ত জানিয়েছেন পিটার্স। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইস্যুতে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছিল নিউজিল্যান্ড। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো ঘোষণা দেয়নি দেশটি। ধারণা করা হচ্ছিল ইউরোপীয় দেশগুলোর সাথে যোগ দিয়ে একই পদক্ষেপ নেবে দেশটি। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে 157টি দেশ। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশগুলো। ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসারাল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজপথে নেমেছে মানুষের ঢল। শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে তার হত্যার স্থলেই জড়ো হয় হাজার হাজার মানুষ। শোকের এই আয়োজনের প্রতীক হিসেবে রাখা হয় কফিন। এ সময় ফোনের আলো জ্বালিয়ে মোমবাতি ধরে গোষ্ঠীটির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন উপস্থিত মানুষ। গত বছর ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে প্রভাবশালী এই নেতাকে হত্যা করে ইসরায়েল। 32 বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়ে আসছিলেন নাসারাল্লাহ। বিশ্বের নানা প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহেই বৈঠকে ডেকেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ। জানানো হয়নি কোনো এজেন্ডা। স্বল্প নোটিশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন বৈঠক ডাকায় ডালপালা মেলেছে নানা গুঞ্জন। পেছনের কারণ খুঁজছেন বিশ্লেষকরা। অনেকে মনে করছেন সরকারের প্রতি আনুগত্য বাড়াতে চাপ প্রয়োগ করা হতে পারে সেনাবাহিনীর ওপর। হঠাৎ করেই তলব করা হলো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের। পেন্টাগনের ডাকে আগামী সপ্তাহেই ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে বৈঠকে বসবেন তারা। এত স্বল্প নোটিসে মার্কিন সেনা নেতৃত্বকে একত্রিত করা নিয়ে তৈরি হয়েছে রহস্য। জরুরি এ বৈঠকের উদ্দেশ্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এত অল্প সময়ে এত বেশি সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাকে তলব করার ঘটনাকে অভূতপূর্ব আখ্যা দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন জেনারেলরাও হয়তো জানেন না এই মিটিংয়ের এজেন্ডা। কোনো এজেন্ডা না থাকার বিষয়টিও খুব অস্বাভাবিক। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক সবসময়ই এজেন্ডা অনুযায়ী হয়, আর সবার প্রস্তুতির সুবিধার্থে সেটা সপ্তাহখানেক আগেই জানিয়ে দেয়া হয়। আমি পেন্টাগনের অনেকের সাথে কথা বলে বুঝলাম জেনারেলরাও জানেন না বৈঠকটা আসলে কি বিষয়ে। অবশ্য জেনারেলদের ছাঁটাইয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন অনেকে, কারণ তাহলে উপদেষ্টাদের সঙ্গে আনার প্রয়োজন পড়তো না। বিশ্লেষকদের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পরিকল্পনা বাস্তবায়নে আরও জোরদার পদক্ষেপের নির্দেশ দেওয়া হতে পারে তাদের। সম্ভবত হেগসেথ সেনাদের একত্র করে বলবেন আপনারা পুরোপুরি যুক্ত থাকুন, না হয় সরে যান। কর্মকর্তাদের তথ্য ফাঁস বা প্রেসিডেন্টের নির্দেশ পুরোপুরি না মানার ঘটনায় তিনি যথেষ্ট বিরক্ত। প্রেসিডেন্টকে সমর্থন করতে ও আনুগত্য দেখাতে হয়তো সবার ওপর চাপ প্রয়োগ করবেন তিনি। এতে অবশ্য জেনারেলরা অস্বস্তিতে পড়বেন, কারণ একদিকে তারা সর্বাধিনায়কের আদেশ মানেন, অন্যদিকে সংবিধানের প্রতি শপথবদ্ধ। বৈঠকটি অনলাইনে না করার ব্যাপারটিকেও রহস্যজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি ভার্চুয়ালি হলে সদর দফতর ছাড়তে হতো না কর্মকর্তাদের, এড়াতে পারতেন ভ্রমণও। তবে অনেকেই বলছেন সব জ্যেষ্ঠ কমান্ডারকে সামনে ডেকে এনে সরাসরি বার্তা দিতে চেয়েছেন হেগসেথ। এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ। শত শত জ্যেষ্ঠ কর্মকর্তাকে একসঙ্গে জড়ো করায় বাড়ছে সন্ত্রাসী হামলার ঝুঁকি। এত অল্প সময়ে এমন বৈঠকের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বেশ কিছু শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র অভিবাসন নীতির প্রতিবাদ জানাতে রাস্তায় নামে তারা। অভিযোগ, যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসী হওয়া সত্ত্বেও অনেককে গ্রেপ্তার করছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে ডেমোক্র্যাট সমর্থক বেশি এমন শহরগুলোতেই ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, অনেককে শুধুমাত্র চেহারার কারণেও গ্রেপ্তার করা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্রমেই প্রায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে দেশটির বিভিন্ন শহরে। কিছুদিন আগেই আইসের কার্যালয়ে হামলা করায় পুলিশের গুলিতে একজন নিহত ও আরও দুজন আহত হয়। আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে লাদাখের বিভিন্ন এলাকায়। শনিবার সকাল থেকে লেহ সহ বিভিন্ন এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি টহল দেয় আধা সামরিক বাহিনী সদস্যরাও। চলছে তল্লাশিও। এর আগে শুক্রবার গ্রেফতার করা হয় বহুল আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অনশন করছিলেন তিনি। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের আদলে ভারতের লাদাখেও আন্দোলনে নেমেছে জেনজিরা। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলছে এই আন্দোলন। গেল বুধবার সহিংসতায় 4 জন নিহত ও অন্তত 50 জন আহত হওয়ার পর থেকেই ওয়াংচুককে দায়ী করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যের কারণেই সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা। আদৌ কি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? গাজায় ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করায় এই পুরস্কার পাচ্ছেন না তিনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ট্রাম্পের নোবেল না পাওয়ার মতো কারণের তালিকা দীর্ঘ। ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করা, শুল্ক যুদ্ধ শুরু এবং শান্তির মূলনীতির পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে হাতছাড়া হতে পারে বহু কাঙ্ক্ষিত নোবেল। সরাসরি হোক কিংবা আকারে ইঙ্গিতে বরাবরই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, 7টি যুদ্ধ থামিয়েছেন তিনি। I ended 7 wars and in all cases they were raging with countless thousands of people. প্রতি বছর শান্তিতে নোবেলের জন্য সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন আসে সংসদ সদস্য, অধ্যাপক, বিজ্ঞানী, পূর্ববর্তী নোবেল বিজয়ী ও অন্যান্য যোগ্য ব্যক্তির কাছ থেকে। নরওয়েজিয়ান পার্লামেন্ট নির্বাচিত 5 সদস্যের একটি কমিটি সেই মনোনয়ন যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। সেই তালিকা প্রকাশ পাবার কোনো সুযোগ নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট বারবার শান্তিতে নোবেল পাবার আশা জানানোয় বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষায় বড় বাধা হতে পারে গাজা ইস্যুটি। কারণ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন ও সহায়তা দিচ্ছেন তিনি। আবার অনেক বিশ্লেষকের মত, আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা ভেঙে দিচ্ছেন তিনি। আর এই ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখে নোবেল কমিটি। ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতার কোনো প্রশ্নই ওঠে না। এর কারণ হলো তিনি দাবি করেন মানুষকে মরতে দেখতে তিনি পছন্দ করেন না। এরপরও গাজায় চলমান গণহত্যাকে সমর্থন করছেন। ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগও তোলেন অনেক বিশ্লেষক। নোবেল প্রাইজ না জেতার পেছনে এটিকে আরেকটি কারণ বলে মনে করছেন তারা। আলাস্কায় আরেক যুদ্ধপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালিচা বিছিয়ে বরণ করেছেন ট্রাম্প। তার উপর চাপ দিতে অস্বীকার করেছেন। আসলে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। এভাবে স্বৈরশাসকদের ইন্ধন যোগানো নোবেল শান্তি পুরস্কারের মূল আদর্শের পরিপন্থী। ট্রাম্প শান্তিতে নোবেল পেলে দীর্ঘমেয়াদে ক্ষুণ্ণ হতে পারে নোবেল কমিটির সুনামও, এমনটাও মনে করছেন অনেকে। কারণ তার সাম্প্রতিক নানা কর্মকাণ্ড শান্তির মূলনীতির বিপরীত। যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সহযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকেও দেশটিকে প্রত্যাহার করেছেন তিনি। এমনকি পুরনো মিত্রদের সঙ্গেও বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। আবার অনেকেই মনে করছেন ট্রাম্পকে শান্তিতে নোবেল দেয়া হলে সমালোচনার মুখে পড়তে পারে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ব্রাজিলের সাও পাওলোতে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবাহী ট্রেন। কর্তৃপক্ষ জানায় একটি ট্রাক রেল লাইন পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা দিলে হয় এই দুর্ঘটনা। উল্টে যায় ট্রেনটির 2টি ইঞ্জিন ও 14টি ভুট্টা বোঝাই বগি। ট্রাকটিকে দেখে ট্রেন চালক ট্রেন থামানোর চেষ্টা করলেও সময় স্বল্পতার কারণে তার সম্ভব হয়নি। দুর্ঘটনায় হতাহত হয়নি কেউ, তবে বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় রেল চলাচলের পথ। পরে স্বাভাবিক হয় তা।
চীনের গানসু প্রদেশে আঘাত এনেছে 5.6 মাত্রার ভূমিকম্প। শনিবার স্থানীয় সময় ভোর 4:49 উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে হয় এই ভূমিকম্পন। বিষয়টি নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার CNC। কম্পনের উৎপত্তিস্থল ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। কাঁপুনি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে ডিংসি শহরের লংসি, ঝাংশিয়ান, ওইয়ুয়ান ও লিনতাও কাউন্টিতে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।